তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের 3 নম্বর ক্লাস। তোমরা যারা আমাদের ক্লাসে নতুন বা আমাদের চ্যানেলে নতুন এই সিরিজটা প্রথম দেখছো তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের সবথেকে গুরুত্বপূর্ণ 400টা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করছি। শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর বা অপশান থাকবে এটাই নয়, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে কিন্তু সেই রিলেটেড প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে মানে আমাদের এই টোটাল 400টা প্রশ্ন মাধ্যমে সম্পূর্ণ জিকেটা আমাদের প্র্যাকটিস এবং রিভিশন আমরা করছি। আমরা প্রত্যেকটা ক্লাসে 20টা করে এমসিকিউ প্রশ্ন নিচ্ছি এবং সেটা আলোচনা করছি, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পাশাপাশি কিন্তু এক্সট্রা তথ্য দিয়ে আমরা সম্পূর্ণ জিকেটাকে প্র্যাকটিস এবং রিভিশন করছি। তো তোমরা যারা আমাদের এখনও পর্যন্ত আগের দুটো ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে এই পঞ্চায়েত 400 এমসিকিউ বলে একটা প্লেলিস্ট করা রয়েছে আলাদাভাবে, সেখানে ক্লিক করলে তোমরা সেখানে কিন্তু পরপর ক্লাসগুলো দেখতে পারবে পরিষ্কার। আর আজকের ক্লাসের পিডিএফটাও প্রত্যেকটা ক্লাসের মতনই আমরা আজকের ক্লাসের পিডিএফটাও বিনামূল্যে দেবো। তো পিডিএফটা পেতে হলে তোমরা যেটা আমি বরাবরই বলি, যেটা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখো, আর ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। তো ক্লাসটা দেখার পর পিডিএফ থেকে তোমরা রিভিশন করতে পারবে, এবং আমি যেটা বলবো যে তোমরা প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু দেখো, মাঝখান থেকে দেখলে হবে না। আর এই যে সিরিজগুলো বলবো, এই সিরিজটা যদি তোমরা সম্পূর্ণ ফলো করো একদম শেষ ক্লাস পর্যন্ত, তাহলে কিন্তু তোমাদের জিকেটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে পরিষ্কার। আর বাকি তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো, সেগুলোও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে পরিষ্কার। তো শুরু করছি আজকের ক্লাস। আর আমি যখন প্রশ্ন এবং অপশানগুলো দেখাবো, তখন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে, এবং ক্লাসের শেষে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা 20টার মধ্যে কটা প্রশ্নের উত্তর পেরেছো। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, আমরা আগের ক্লাসে 40 পর্যন্ত করেছিলাম, আজকে আমাদের 41 দিয়ে শুরু। 41, ইউএন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? অপশান হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক। ইউএন সাং কার রাজত্বকালে ভারতে আসে? উত্তর বলো। আমি কিন্তু প্রশ্ন এবং অপশান দেখানোর পর বেশিক্ষণ সময় নেব না, আমি কিছুক্ষণ পরেই উত্তর বলে দেবো, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা উত্তরটা খাতায় লেখো। ওকে, দেখো ইউএন সাং যদি বলে যে কার রাজত্বকালে ভারতে এসেছিল, উত্তর হবে অপশান নাম্বার সি, হর্ষবর্ধন আমলে কিন্তু ইউএন সাং ভারতে এসেছিল। ঠিক আছে, দেখো ইউএন সাং তিনি 630 খ্রিস্টাব্দে ভারতে আসেন, এবং তিনি চীনের তাং রাজবংশের ভিক্ষু ছিলেন। ঠিক আছে, মূলত তোমাদের এই যে তারিখগুলো এগুলো দেবে না, মূলত তোমাদের এটাই দেবে যে ইউএন সাং কারা রাজত্বকালে ভারতে আসেন, বা ভারতে প্রথম মানে দ্বিতীয় চীনা পর্যটক কে ছিলেন, তাহলে হবে ইউএন সাং। প্রথম চীনা পর্যটক ছিলেন হচ্ছে তোমাদের ফা হিয়েন, এগুলো কিন্তু দেবে। নালন্দা মহাবিহারে কিন্তু বহু বছর তিনি অধ্যয়ন করেছিলেন। ঠিক আছে, তার ভ্রমণ বৃত্তান্ত কোথায় লেখা আছে? তার বই, যেটা হচ্ছে সি ইউ কি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বই নামটা কিন্তু পরীক্ষায় দেয়। তার বইয়ের নাম কি? সি ইউ কি, গ্রেট তাং রেকর্ডস অফ দ্য ওয়েস্টার্ন রিজন। ঠিক আছে, এটা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উৎস, তো এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। তার বইয়ের নাম কি? সি ইউ কি, এবং তিনি কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধন। যদি বলে যে ভারতে আসা দ্বিতীয় চীনা পরিব্রাজককে, তাহলে কিন্তু হবে ইউএন সাং, প্রথমকে ফাইয়েন। ঠিক আছে, তো এই ছিল, এগুলো কিন্তু ভালো করে লিখে রাখো। নেক্সট 42, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে স্বীকৃতি পায়? 1985, 1987, 1990, 1992। আমি এর জন্যই বলি যে প্রথম থেকে ক্লাসগুলো করো। আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আমি কিন্তু এই যে এটা কিন্তু এক্সট্রা তথ্যতে বলেছিলাম যে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কবে পায়, এটা কিন্তু আমরা এক্সট্রা তথ্যতে আলোচনা করেছিলাম। তো যারা ক্লাসগুলো আগের দিন দেখেছে বা পিডিএফগুলো নিয়ে রিভিশন করেছে, তারা কিন্তু উত্তরটা অনায়াসে পারবে। বলো উত্তর কী হবে এটার? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, 1987 সালে। ঠিক আছে, দেখো সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা দ্বীপে কিন্তু এটা অবস্থিত। তো এই যে পয়েন্টগুলো যেগুলো বলছি, যে মানে যে এটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয়, এটা কোন বদ্বীপে অবস্থিত সেটা কিন্তু দেয়, এটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বদ্বীপে অবস্থিত। আর প্রজেক্ট টাইগারে কিন্তু অধীনে সংরক্ষিত। আর প্রজেক্ট টাইগার কবে, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্রজেক্ট টাইগার শুরু হয় হচ্ছে 1973 সালে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো 43, ভারী জলের সংকেত কী? এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারী জলের সংকেত অনেক সময় পরীক্ষায় দেয়। H2O, H2O2, D2O, D2O2, কী হবে উত্তর বলো?
ভারী জলের সংকেত, ভারী জলের সংকেত হচ্ছে অপশন নাম্বার সি D2O। ঠিক আছে? দেখো হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত D2O যেটা বললাম মাত্র। ডি হচ্ছে ডিউটেরিয়াম, হাইড্রোজেনের কিন্তু সমস্থানিক, মানে ডি এর যদি বলে ফুল ফর্ম কি ডিউটেরিয়াম হবে। এটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত করা হয়। এটা কিন্তু পরীক্ষায় দেয়। সাধারণ জলের হচ্ছে H2O এবং H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, যা জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। নেক্সট 44, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা? পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মবিভূষণ, অর্জুন পুরস্কার। বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, অসামরিক। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু ভারতের বিভিন্ন পুরস্কার এবং অ্যাওয়ার্ড নিয়ে, পুরস্কার এবং সম্মান নিয়ে তোমাদের কিন্তু একটা ক্লাস দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসটা করো, তাহলে কিন্তু ভারতের যে কোনো পুরস্কার সম্মান থেকে প্রশ্ন দিলেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই পারবে। তো সেই ক্লাসটা দেখতে পারো, সেই ক্লাসটা তোমরা আমাদের চ্যানেলে গেলেই কিন্তু পেয়ে যাবে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার বলে একটা ক্লাস রয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। ওকে? কারণ এই যে টপিকটা আছে পুরস্কার সম্মান, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন একটা না একটা থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু দেখা অত্যন্ত জরুরি। তো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি? হচ্ছে ভারত রত্ন। ঠিক আছে? প্রশ্নটা আবার চলে এসছে, তো সর্বোচ্চ ভারত রত্ন। এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো এটা হচ্ছে 1954 সালে প্রথম দেওয়া শুরু হয় এবং রাষ্ট্রপতি কিন্তু এই পুরস্কার প্রদান করেন। যদি বলে যে প্রথম প্রাপককে, তাহলে কিন্তু হবে শুধুমাত্র একজনে কিন্তু পাননি। প্রথম প্রাপক কিন্তু টোটাল 3 জন পেয়েছিলেন। ঠিক আছে? কে? একজন হচ্ছে চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী, তারপরে হচ্ছে একজন চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী, 2 নম্বর হচ্ছে সিভি রমন এবং 3 হচ্ছে তোমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে? তো এই 3 জন কিন্তু প্রথমে পেয়েছিলেন ভারতরত্ন। ওকে? চলে আসি নেক্সট কোয়েশ্চেন 45, আনন্দমঠ কার লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। কে উত্তর বলো এটার? আনন্দমঠ কার লেখা? আনন্দমঠ লেখা উত্তর হবে অপশন নাম্বার বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? এবার দেখো তিনি 1982 সালে আনন্দমঠ প্রকাশিত হয় এবং লেখেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা সালটা দেখো, পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষায় কিন্তু সালটা তেমন মানে বই এবং লেখক দেয়, উপন্যাস কে লিখেছেন সেটা দেয়, তবে সালটা কিন্তু সম্ভবত মানে মূলত দেয় না। সালটা কোথায় দেয়? ধরো কোনো ইতিহাসের কোনো প্রশ্ন আসলো যে এই যুদ্ধটা কবে হয় বা এই আন্দোলনটা কবে হয়, সেখান থেকে সাল দেয়। কিন্তু এই যে কোনো বই বা উপন্যাস কবে রচিত হয়েছে সেই সালটা কিন্তু খুব একটা দেয় না। ঠিক আছে? দেয় না বললেই চলে। বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? এই আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে। ওকে? এটা হচ্ছে ভারতের জাতীয় গান। ঠিক আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা উপন্যাস কিন্তু কি? দুর্গেশ নন্দিনী। এটা কিন্তু অত্যন্ত মাথায় রাখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। তার অন্যান্য উপন্যাস কী রয়েছে? কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী। এই 3টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার দিয়েছে, তো নেক্সট পরীক্ষাও দিতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 46, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত? 3000 মিটার, 3,363 মিটার, 3,636 মিটার, 4,000 মিটার। এটাও আমি কিন্তু এক্সট্রা তথ্যতে আগের কোনো ক্লাস আলোচনা করেছিলাম দুটোর মধ্যে, তো সেই ক্লাসগুলো, দুটো ক্লাসের মধ্যে যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো পারবে। কী হবে বলো? সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা হচ্ছে অপশন নাম্বার সি 3,636 মিটার। যারা আমাদের আগের ক্লাসগুলো ফলো করো তারা কিন্তু এই উত্তরটা অনায়াসে দেখা মাত্রই করতে পারতে। দেখো সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা আমি মাত্র বললাম। এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। সিঙ্গালিলা জাতীয় উদ্যান কিন্তু এই সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কিন্তু অন্তর্গত এই সান্দাকফু। এখান থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালু দেখা যায়। ঠিক আছে? সান্দাকফু ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? মূলত তোমাদের এই যে উচ্চতাটা কিন্তু আমি বললাম, খুব একটা উচ্চতা পরীক্ষায় দিলে হয়তো মাউন্ট এভারেস্ট, যেহেতু ওটা খুবই সোজা হয়ে যাবে, যা দেবে না হয়তো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই উচ্চতাটা দিতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সেক্ষেত্রে এই যে উচ্চতাটা আছে 3,636 মিটার, এই উচ্চতাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? বাকি তোমরা এগুলো দেখে রাখো, এই জিনিসগুলো। নেক্সট 47, ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
সবে দেখো এই যে প্রশ্নটা আমি বললাম কার্যকর হয়, এখানে আমি যখন এই প্রশ্নটা আলোচনা করি কোনো ক্ষেত্রে তখন আমি তোমাদের বলি এখানে যখন প্রশ্নটা দেবেন তখন একটু সতর্ক হয়ে যাবে যে কার্যকর হয় বা গৃহীত হয় দুটো কিন্তু আলাদা। যদি বলে গৃহীত হয় তাহলে কিন্তু এক উত্তর হবে, যদি বলে কার্যকর কবে হয় তাহলে কিন্তু আরেক উত্তর হবে। তো বলছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 15ই আগস্ট 1947, সেদিন তো ভারত স্বাধীন হয়, তো এটাতে উত্তর এমনিই হবে না। 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 1লা জানুয়ারি 1950। তো মূলত তোমাদের এই যে বি আর সি এই দুটোর মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই কনফিউজ থাকে। যদি বলে আমি দেখো উত্তরটা কীভাবে বলছি, যদি বলে কার্যকর হয়, কার্যকর যদি হয় তাহলেও কিন্তু উত্তর হবে অপশন নাম্বার বি, 26শে জানুয়ারি 1950 এদিন কিন্তু কার্যকর হয়। আর এই যে দিনটা আছে 26শে নভেম্বর 1949, এই দিন কী হয়? এই দিন কিন্তু গৃহীত হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু সাবধানে উত্তর দিতে হবে তোমাদের। নেক্সট দেখো 26শে নভেম্বর 1950 কিন্তু গৃহীত হয়, যেটা বললাম। 26শে জানুয়ারি 1950 হচ্ছে কার্যকর হয়। আর এই যে দিনটা আছে 26শে জানুয়ারি, এর জন্য কিন্তু আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি এবং তাকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয়। 26শে জানুয়ারি প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয়, আমরা সকলেই জানি। আর বি আর আম্বেদকরকে কী বলা হয়? ভারতীয় সংবিধানের জনক, এবং তিনি ছিলেন খসড়া কমিটির সদস্য, চেয়ারম্যান। তো এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। 48 দাক্ষিণাত্যের ক্ষত ব্যবহার করেছিলেন কে? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর। কী হবে উত্তর বলো? দাক্ষিণাত্যের ক্ষত উত্তর হবে অপশান নাম্বার সি, ঔরঙ্গজেব। ঠিক আছে? দেখো নেক্সট দাক্ষিণাত্যে জয়ের জন্য তিনি ঔরঙ্গজেব দীর্ঘদিন যুদ্ধ করেন এবং এর জন্য কিন্তু বলতে পারো যে যেহেতু তিনি ওখানে বিজি ছিলেন সেক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের কিন্তু পতন সেখান থেকেই শুরু হয়। ঔরঙ্গজেব ছিলেন শেষ শক্তিশালী মুঘল সম্রাট। তিনি আলমগীর নামে পরিচিত বলতে এই যে আলমগীর যে টাইটেলটা তিনি নিজেই নিজেকে দিয়েছিলেন এটা বলতে পারো। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন হয়। ওকে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 49 ডালহৌসি কে ছিলেন? রাজা ছিলেন কোনো, বা কোনো গভর্নর জেনারেল ছিলেন, সেনাপতি ছিলেন, লেখক ছিলেন? তো ডালহৌসি কে ছিলেন বলো দেখি? ডালহৌসি ছিলেন হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। দেখো প্রশ্নটা এভাবে কিন্তু পরীক্ষায় দেবে না, প্রশ্ন যেখান থেকে দিতে পারে সেগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিক আমি নিয়ে এসেছি। দেখো লর্ড ডালহৌসি 1948 থেকে 1956 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তিনি ডক্ট্রাইন অফ ল্যাপস মানে হচ্ছে শত বিলোপ নীতি চালু করেন। শত বিলোপ নীতি কি একটু তোমাদের বলে দিই। শত বিলোপ নীতি হচ্ছে ধরো রাজ্য কোনো রাজ্য ধরো এই শত বিলোপ নীতিতে স্বাক্ষর করলো এবং সেই রাজ্যের রাজার ধরো কোনো রকমের কোনো পুত্র বা কোনো মানে কোনো উত্তরাধিকারী নেই, তাহলে কিন্তু যখন রাজা মারা যাবে তখন কিন্তু সেই রাজ্যটা অটোমেটিক্যালি ব্রিটিশদের আন্ডারে চলে আসবে। কোনো কিন্তু মানে দত্তক পুত্রের কিন্তু মেনে নেওয়া হবে না। ওকে, তো এগুলো কিন্তু শতবিভক্তি কিন্তু এটাই নীতি, মানে এটাই মূল ব্যাপার ছিল। তো এটা কিন্তু একটু দেখে রাখো, কারণ তোমাদের সংজ্ঞা তো আর দেবে না, জাস্ট বলে রাখলাম যে ব্যাপারটা কী, তো বলে রাখলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে লর্ড ডালহৌসি কিন্তু তার আমলে বা তিনি কিন্তু অনেক কিছু তার আমলে হয়, সেগুলো কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হলো তার আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে? 1853 সালে। কোথা থেকে? মুম্বাই থেকে থানে পর্যন্ত মাত্র তোমার 35 না 34 কিলোমিটার বেশ। তো এটা দেখে রাখবে মাথায়, মনে করছেন 35 না 34 কিলোমিটার লম্বা লাইন চালু হয় কোথা থেকে? মুম্বাই থেকে থানে। এটা মাথায় রাখবে, যেটা অনেক সময় পরীক্ষায় দেয় যে কোথা থেকে কোথা পর্যন্ত চালু হয়, উত্তর হবে বোম্বে থেকে থানে। কত সালে? 1853 সালে। এবং তার আমলে কিন্তু টেলিগ্রাফ ও ডাক ব্যবস্থার উন্নয়ন তার সময় হয়। শতবিপ্লব নীতির ফলে ঝাঁসি, সাতারা, নাগপুর ইত্যাদি ব্রিটিশ শাসনে যুক্ত হয়। ওকে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 50 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়। কি উত্তর বলো? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন নাম্বার বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে? দেখো 15ই আগস্ট 1947 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন ডক্টর বিধানচন্দ্র রায়ের ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1লা জুলাই পশ্চিমবঙ্গের ডাক্তার দিবস পালিত হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিন উপলক্ষে। ওকে, জ্যোতি বসু ছিলেন কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের জন্য মুখ্যমন্ত্রী। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 51 দেখো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, রিকেট, বেরিবেরি, রাতকানা। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এটা আমি আগেও আলোচনা করেছি। কী হবে উত্তর বলো?
ভিটামিন ডি এর হবে হয় অপশন নাম্বার বি রিকেট। ঠিক আছে? এটা একটা খুবই সোজা প্রশ্ন, এটা একটু পড়াশোনা করে তারা অনায়াসে পারবে উত্তরটা। ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে। শিশুদের ডি এর অভাবে রিকেট রোগ হয় এবং বড়দের হয় কি অস্টিওমেলাসিয়া। তো এটা কিন্তু দেখে রাখবে। ভিটামিন ডি এর প্রধান উৎস কি সূর্যের আলো। তবে একটা কথা অনেকে মানে ভুল ভাবে যে সূর্যের আলোর মধ্যে নাকি ভিটামিন ডি থাকে, কিন্তু আসলে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে না, এটা আমাদের শরীরে থাকে। সেটা হচ্ছে যখন সূর্যের আলোটা আমাদের শরীরে পড়ে তখন সেটা হচ্ছে সংশ্লেষ হয় আরকি। বুঝতে পারছো? তো স্কারবি হয় কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। বেরি-বেরি হয় ভিটামিন বি1 এর অভাবে এবং রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। তো এগুলোও কিন্তু দেখে রাখো। ঠিক আছে? বাকি এদের রাসায়নিক নামগুলো গুরুত্বপূর্ণ, এগুলোও দেখতে পারবে। এগুলো আমরা পরে আলোচনা করব। 52 দেখো, পঞ্চায়েত সমিতির প্রধান কে? সভাপতি, সভাধিপতি, বিডিও, প্রধান। কি হবে? পঞ্চায়েত সমিতির প্রধান কে হবে বলো? পঞ্চায়েত সমিতি হচ্ছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। তো এই যে পঞ্চায়েত সমিতি এর প্রধান কে? এর প্রধান হচ্ছে অপশন নাম্বার এ সভাপতি। দেখো এবার গ্রাম পঞ্চায়েতের প্রধান কে? গ্রাম পঞ্চায়েতের প্রধানই হচ্ছে প্রধান। পঞ্চায়েত সমিতির প্রধান হচ্ছে সভাপতি এবং জেলা পরিষদের প্রধান হচ্ছে সভাধিপতি। ঠিক আছে? এই ৩টে কিন্তু টার্ম অবশ্যই মাথায় রাখবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে প্রধান, পঞ্চায়েত সমিতির প্রধান সভাপতি, জেলা পরিষদের প্রধান হচ্ছে সভাধিপতি। পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট ভারতে। আর ৭৩তম সংবিধান সংশোধন যেটা হয়েছে ১৯৯২ সালে, এর মাধ্যমে কিন্তু পঞ্চায়েত সাংবিধানিক মর্যাদা পায়। এটা কিন্তু আমরা প্রচুরবার আলোচনা করেছি। নেক্সট ৫৩ দেখো, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট, কালিদাস, বিশাখ দত্ত, আর্যভট্ট। কি হবে উত্তর বলো? হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত লেখা অপশন নাম্বার এ বাণভট্টের। ঠিক আছে? দেখো, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থ। বাণভট্টের একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাদম্বরী। এবং বিশাখ দত্ত কি রচনা করেছিলেন কি? মুদ্রা রাক্ষস। কালিদাসের রচনা কি কি আছে? অভিজ্ঞান শকুন্তলাম, মেঘদূতাম, কুমার সম্ভবম। এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? চলে আসছি নেক্সট ৫৪। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্ট কোথায় আছে? মালদাতে, কলকাতা, ফারাক্কা, হাওড়া। কি হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্ট, এটা হচ্ছে অপশন নাম্বার সি ফারাক্কাতে আছে। ঠিক আছে? নেক্সট দেখো, এটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় অবস্থিত এবং এটি আর্সেনিক দূষণ প্রধানত ভূগর্ভস্থ জলে কিন্তু দেখা যায়। ঠিক আছে? এগুলো একটু দেখে রাখবে। নেক্সট ৫৫। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটা? হিমালয়, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য। প্রাচীনতম পর্বতমালা বলছে। কি হবে উত্তর বলো? দেখো, ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে অপশন নাম্বার বি আরাবল্লী। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা। এটি গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ শৃঙ্গ কি এর? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যেটা মাউন্ট আবুতে অবস্থিত রাজস্থানে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হিমালয় বিশ্বের নবীন ভাঁজ পর্বত, মানে নবিল ভঙ্গিল পর্বত। ভাঁজ না ভঙ্গিল পর্বত হবে এটা? হ্যাঁ, এক সেকেন্ড, এটা হ্যাঁ নবীন ভাঁজই হবে। এখানে আমি ভাঁজ বলছিলাম, এটা ভঙ্গিলই হবে, ভাঁজই হবে, একই হবে। এটা হচ্ছে এই পৃথিবীর বিশ্বের নবীন ভাঁজ, মানে নবিল ভঙ্গিল পর্বত মানে হচ্ছে একটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন। ঠিক আছে? আর এই যে আরাবল্লী, এটা কিন্তু একটা, এই ওল্ড বলছি, এটা হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন। এটা হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন হচ্ছে হিমালয়া। এটা হচ্ছে ইয়ং ফোল্ড। আর এই আরাবল্লীটা হচ্ছে তোমাদের ওল্ড ফোল্ড। ঠিক আছে? ওল্ড ফোল্ড। এগুলো কিন্তু দেখে রাখবে একটুখানি। আরাবল্লী মরুভূমি বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা হচ্ছে দেখে রাখবার কিছুই না। নেক্সট ৫৬ দেখো, সংবিধানের কোন অংশকে হৃদয় ও আত্মা বলা হয়? দেখো, বলা হয় এই প্রশ্নটা ভুল হবে, তবে মূলত হচ্ছে এখানে মানে একজন তিনি কিন্তু সংবিধানের একটা পার্টিকুলার ধারাকে হৃদয় ও আত্মা বলে আখ্যা করেছেন। তো এটা উত্তর হবে অপশন নাম্বার সি ৩২ নম্বর ধারা। কে করেছেন? বি.আর. আম্বেদকর। তিনি সংবিধানের ৩২ নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। ঠিক আছে? দেখো, বি.আর. আম্বেদকর অনুচ্ছেদ ৩২কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছে, মানে হৃদয় আত্মা, যেটা আমি মাত্র বললাম। এটি সাংবিধানিক প্রতিবাদের অধিকার প্রদান করে। অনুচ্ছেদ ৩২-এর অধীনে সুপ্রিম কোর্টে মামলা করা যায়। মানে হচ্ছে ধরো কারো ধরো মৌলিক অধিকার খর্ব হচ্ছে, সে তখন কিন্তু সে এই ধারার অনুযায়ী কিন্তু ধারার আন্ডারে তিনি কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটো, মানে এই ধারাতে না, মানে তোমাদের মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দু জায়গায় কিন্তু দ্বারস্থ হওয়া যায়। তবে ৩২ নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র সুপ্রিম কোর্টে হওয়া যায় এবং ২২৬ নম্বর ধারা অনুযায়ী কিন্তু হাইকোর্টে
হওয়া যায়, মানে হাইকোর্টও কিন্তু রিট জারি করতে পারে। কত ধরনের রিট? 5 ধরনের রিট কিন্তু জারি করা যায়। তো এগুলো কিন্তু দেখে রাখবে। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুযায়ী কিন্তু হাইকোর্টে। ওকে? নেক্সট 57 মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি। কি হবে উত্তর বলো? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন অপশন নাম্বার বি গোপালকৃষ্ণ গোখলে। দেখো, গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে? 1905 সালে। গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন। বাল গঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী নেতা এবং দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এই পয়েন্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 58 নম্বর পশ্চিমবঙ্গে ধান গবেষণাগার কোথায় অবস্থিত? বাঁকুড়া, বর্ধমান, চুঁচুড়া, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত বলো? পশ্চিমবঙ্গে ধান গবেষণাগার অবস্থিত অপশন নম্বর সি চুঁচুড়াতে। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গে ধান গবেষণাগার চুঁচুড়ায় অবস্থিত, যেটা হুগলিতে। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী রাজ্য। ধান হলো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য। আউশ, আমন, বোরো এই 3 ধরনের ধানই কিন্তু 3টে মৌসুম। মানে এই যে মানে ধানের অনেক সময় ধরো বললো ধরো এখান থেকে ধরো আমন দিল, আমন বললো যে আমন এটা এটা কোন মানে এটা কার প্রকারভেদ? ধান দিল ধরো ধানের প্রকারভেদ, না গমের প্রকারভেদ, না বার্লির প্রকারভেদ, এই ধরো একটা কিছু দিয়ে দিল, শস্য দিয়ে দিল। তো আমাদের জানতে হবে যে এই আউশ, আমন আর বোরো এগুলো কিন্তু ধানের একটা প্রকারভেদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 59 রক্তাল্পতা দূর করতে কোন খনিজ জরুরি? ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। রক্তাল্পতা দূর করতে অপশন নাম্বার বি লৌহ খনিজ জরুরি। দেখো রক্তে হিমোগ্লোবিন তৈরিতে লোহা কিন্তু প্রয়োজন। লোহের অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দেয়। তো লোহার অভাবে কী রোগ হয়? অ্যানিমিয়া। হিমোগ্লোবিনে কিন্তু আয়রন থাকে, ক্যালসিয়ামে নয়। ঠিক আছে, তারপর দেখো মানে পরীক্ষার সময় দেখা যাও ধরো সঠিক দিল, ধরো সঠিক উত্তর বা কোনো একটা ম্যাচ করতে দিল, তখন পরীক্ষা এমন দিতে পারে যে হিমোগ্লোবিনে কী থাকে, মানে নর্মাল প্রশ্ন দিতে পারে যে হিমোগ্লোবিন কী থাকে, আয়রন থাকে না ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে না অন্য একটা নাম দিয়ে দিল। তো সেটাই হচ্ছে হিমোগ্লোবিনে কিন্তু আয়রন থাকে, এটা মাথায় রাখতে হবে। ভিটামিন সি লৌহ শোষণে সাহায্য করে এবং পালং শাক, কলাই, ডাল, যকৃৎ ইত্যাদিতে কিন্তু লোহা বেশি থাকে। তো এগুলো কিন্তু খাওয়া অত্যন্ত দরকারি। তো 60 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন। সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড বেন্টিং, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড ডালহৌসি। এটার উত্তর অপশন নাম্বার বি রাজা রামমোহন রায়। তো এখানে উত্তর লর্ড বেন্টিং দেওয়া আছে, তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এই যে সতীদাহ প্রথা, এটা কিন্তু যে রদ করার মেন উদ্যোগটাকে নিয়েছিলেন কিন্তু রাজা রামমোহন রায়। তবে দেখো রাজা রামমোহন রায় তো উদ্যোগ নিয়েছেন, তবে তো রদ করার যে আইনটা পাস হবে বা রদ করবে অফিসিয়াল হবে, সেটা তো নিশ্চয়ই সরকার করবে। তো সেক্ষেত্রে তখন তো ব্রিটিশ সরকার ছিল, সেক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিং 1929 সালে সতীদাহ আইনটা কিন্তু রদ করেন। তবে মেন ভূমিকায় কিন্তু রাজা রামমোহন রায় ছিলেন। তো এখানে অপশনগুলো এমনভাবে দেওয়া উচিত ছিল যে রাজা রামমোহন রায় দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে লর্ড বেন্টিংটা যে কোনো একটা দেওয়া উচিত ছিল, হয়তো লর্ড বেন্টিং কিংবা রাজা রামমোহন রায়। এই দুটো কিন্তু দুটোর মধ্যে এখানে একটা দেওয়া উচিত ছিল। আর এখানে একটু স্পেসিফিক বলা উচিত ছিল যে মানে আইনটাকে রদ করে বা এর মূলত মূল ভূমিকা কি নেয়, এগুলো কিন্তু একটু স্পেসিফিক হয়ে দিলে তাহলে ব্যাপারটা ভালো হতো। তবে এখানে যেহেতু দেওয়া আছে সতীদাহ প্রথা কে রদ করেন, সেক্ষেত্রে উইলিয়াম বেন্টিংও হবে, রাজা রামমোহন রায়ও হবে। তবে মূলত দেখুন রাজা রামমোহনই তো উদ্যোগটা নিয়েছিলেন এবং লর্ড বেন্টিং যেহেতু সরকার লর্ড বেন্টিংই ছিল, মানে তিনি গভর্নর জেনারেল ছিলেন, সেক্ষেত্রে তো আইনটা তো নিশ্চয়ই তিনি রদ করবেন। সেক্ষেত্রে উত্তরটা একদিকে ঠিকই আছে, তবে এখানে যদি একটু স্পেসিফিক দিয়ে রাখতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো। যাই হোক, তোমরা যে কোনো একটাই থাকবে প্রশ্নতে, যখন পরীক্ষায় প্রশ্ন হবে তখন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং থাকবে হয়তো, অথবা কিন্তু রাজা রামমোহন রায় থাকবে। যদি দুটো থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা একটুখানি স্পেসিফিক করে দেওয়া হবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো মূলত এই তারিখটাও কিন্তু মনে রাখবে। তারিখটা হচ্ছে 1829 সালে কিন্তু সতীদাহ প্রথা রদ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা আন্দোলনের নেতৃত্ব দেন এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় কবে? 1856 সালে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা আজকের। তোমরা কুড়িতে কতটা কথা এক সেকেন্ড, কালিটা কেমন হয়ে যাচ্ছে, সবুজ কালি নিয়ে নিই।
তো তোমরা আমাকে এখনই কমেন্ট করো যে তোমরা 20 তে কটা প্রশ্নের উত্তর পেরেছো। আর তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটা নাও এবং এটাকে কিন্তু রিভিশন করো। রিভিশন করে তারপরে তোমরা আমাদের নেক্সট ক্লাসে আসবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে ধরো আমি এই ক্লাস থেকে কিছু এক্সট্রা তথ্য যে সমস্ত প্রশ্ন দিয়েছি, সেখান থেকে ধরো কিছু প্রশ্ন থাকবে। তো সেগুলো তোমরা যদি ভালো করে রিভিশন না দাও সেগুলো কিন্তু পারবে না। তাই কিন্তু রিভিশনটা কিন্তু মেইন জরুরি। ঠিক আছে? বাকি তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা আমাদের এই যে স্ক্রিনে তোমরা দেখতেই পারছো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের হচ্ছে ডিজিটাল নোটস। তোমরা চাইলে ডিজিটাল নোটসগুলো নিতে পারো। এগুলো তোমরা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপিকেপি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু উপযোগী। একদম পরীক্ষা ওরিয়েন্টেড, একদম টু দ্য পয়েন্ট লেখা, মানে পরীক্ষায় যতটা দরকার ততটা তোমাদের পড়তে হবে ততটাই কিন্তু দেওয়া রয়েছে। তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলসের জন্য। প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে। যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রচুর লোক নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। ওকে? আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা 20 তে কত পেয়েছো।